কোনো নাবালকের সম্পত্তি কিংবা কোনো বুদ্ধি প্রতিবন্ধী কিংবা শ্রবণ কিংবা দৃষ্টি প্রতিবন্ধীর কোনো সম্পত্তি তাদের অভিভাবকগণ কিংবা তাদের দ্বারা বৈধভাবে নিয়োগকৃত কোনো কৃত্রিম মালিক কি সম্পত্তিগুলো এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করতে পারে কিংবা অন্য কাউকে বিক্রি করে দিতে পারে? যদি পারে তাহলে কিসের ভিত্তিতে এবং কিভাবে, এবং যদি না পারে তাহলে কিসের কারণে এবং কি বাধার কারণে সম্পত্তিগুলো বিক্রি কিংবা অন্য একজন ব্যক্তির কাছে কোনো জরুরি কারণের ফলেও হস্তান্তর করতে পারে না? চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং এই ধরনের আরো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যে কোনো সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করার জন্য আইনগত কিছু নির্দেশাবলী মেনে তারপর সেগুলো হস্তান্তর করতে হয়। সম্পত্তি হস্তান্তরের প্রাথমিক ধাপ হচ্ছে সম্পত্তির অরিজিনাল মালিক হওয়া এবং সেই সাপেক্ষে সেই সকল সম্পত্তি হস্তান্তরের জন্য মানসিকভাবে সুস্থ থাকা এবং দেশের কিংবা রাষ্ট্রের নাগরিক হওয়া অত্যাবশ্যকীয়। তাছাড়া কোনো সম্পত্তি কিন্তু সহজে হস্তান্তর করা যায় না কিংবা সচরাচর যে পদ্ধতিগুলো মেনে আমরা সম্পত্তিগুলো হস্তান্তর করি সেভাবে করা যায় না। কিছু কিছু স্পেসিফিক গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডগুলোর ফলে সম্পত্তি হস্তান্তরকে একটু অন্যদিকে মোড় দিয়ে নির্দিষ্ট আইন কানুন মেনে তারপর সেই সকল সম্পত্তি হস্তান্তর করতে হয়। এক্ষেত্রে কোনো বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী কিংবা দৃষ্টি প্রতিবন্ধী অথবা কোনো নাবালকের ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর কিংবা সম্পত্তি গ্রহণের যে নিয়ম সেগুলো একটু ভিন্ন। কোনো প্রতিবন্ধী কিংবা শিশু কিংবা নাবালকের ক্ষেত্রে সম্পত্তি গ্রহণের কিন্তু সুযোগ রয়েছে। সেই সকল ব্যক্তির নামে সম্পত্তি ক্রয় করার সুযোগ রয়েছে কিংবা তাদের যে পৈতৃক সম্পত্তি অর্থাৎ পিতা কিংবা মাতা কিংবা পূর্বপুরুষ কিংবা উত্তরাধিকারী সূত্রে যে সকল সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা তারা কিন্তু অটোমেটিক্যালি মুসলিম শরিয়া আইন অনুযায়ী এই উত্তরাধিকারী সম্পত্তিগুলোর মালিক হয়ে থাকে কিংবা তাদের পিতামাতা কিংবা তাদের কোনো অভিভাবক যদি তাদের নামে সম্পত্তি ক্রয় করে দেয় সেক্ষেত্রেও তারা কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে। এক্ষেত্রে তাদের অভিভাবকের কোনো কিন্তু এখানে ভূমিকা নেই। তবে এক্ষেত্রে তাদের যে সকল সম্পত্তি সেই সকল সম্পত্তি যদি কোনো কারণে বিক্রয় কিংবা কোনো একজন ব্যক্তির কাছে লিগ্যাল ভাবে মালিকানা হস্তান্তরের প্রশ্ন আসে সেক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে এবং এই নিয়মাবলীগুলো কিছু শ্রেণীবিন্যাস করে সেগুলো তারপরে মেনে সম্পত্তিগুলো হস্তান্তর করতে হয়। প্রথমেই কোনো নাবালক কিংবা যারা প্রতিবন্ধী তাদের সম্পত্তি মালিকানা অর্জনের জন্য আইনগত বৈধতা থাকলেও তাদের সম্পত্তিগুলো কিন্তু হস্তান্তরের জন্য আইনগত বৈধতা নেই। এক্ষেত্রে তাদের যে লিগ্যাল অভিভাবক অর্থাৎ প্রাথমিকভাবে পিতা কিংবা মাতাও যদি হয়ে থাকে তারপরে তারাও কিন্তু সম্পত্তিগুলো হস্তান্তর করতে পারে না। এক্ষেত্রে আদালতের নির্দেশনা নিতে হয় অথবা যে নিয়মগুলো আইনে বলা আছে সেই নিয়মগুলো মেনে তারপর সম্পত্তিগুলো হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইনের 41 ধারা মতে যেটি স্পষ্টভাবে বলা হচ্ছে সেটি হলো যে কোনো একজন ব্যক্তির দ্বারা নিয়োগকৃত কোনো কৃত্রিম মালিক ইচ্ছা করলে তার সম্পত্তি কিন্তু তিনি কৃত্রিম মালিক হিসেবে বিক্রয় করতে পারেন। এক্ষেত্রে তিনি কিন্তু অরিজিনাল যে মালিক অর্থাৎ ভূমির যে আসল মালিক তার মতো ভূমিকা পালন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই যে বিক্রেতা তার সেই সকল সম্পত্তি দেখভাল কিংবা যাবতীয় কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট করে অনুমতি নিতে হবে। অর্থাৎ যদি সেই সকল ব্যক্তি অসুস্থ হয় কিংবা সেই সকল ব্যক্তি আপনার কোনোভাবে সম্পত্তিগুলো সরাসরি বিক্রির সঙ্গে জড়িত না থাকতে পারে অর্থাৎ দেশের বাইরে অবস্থান করছেন কিংবা দূরে কোথাও অবস্থান করছেন এক্ষেত্রে তিনি কিন্তু উইল করে কিংবা তাকে একটি অনুমতি পত্রের মাধ্যমে সেই সকল সম্পত্তি হস্তান্তরের জন্য নিয়োগ করতে পারেন এবং এই নিয়োগ পত্রটি কিংবা তার যে বৈধ হস্তান্তরযোগ্য যে অনুমতি সেটি কিন্তু তার কাছে থাকতে হবে। এক্ষেত্রে যে সকল ক্রেতা তাদেরকে যে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটি হলো সেই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা হস্তান্তরের জন্য তার অনুমতি রয়েছে কিনা এবং যে কৃত্রিম মালিক তিনি কিন্তু অরিজিনালি সেই সকল সম্পত্তি যে কৃত্রিম মালিক সেটি গোপন করেও সম্পত্তি আরেকজনের কাছে হস্তান্তর করতে পারবেন। এক্ষেত্রে যে ক্রেতা তাকে কিন্তু সচেষ্ট হতে হবে এবং এক্ষেত্রে তার
ভূমিকায় সবথেকে গুরুত্বপূর্ণ এবং আইনে তাকে বারবারই বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে সম্পত্তি আপনাকে ক্রয় করতে হবে। এক্ষেত্রে তার যদি সরল বিশ্বাসে তিনি ক্রয় করেন এবং সেটি যদি তিনি প্রমাণ করতে পারেন, পরবর্তীতে যদি কোনো ক্ষতির সম্মুখীন হন তাহলে তিনি কিন্তু একটি রিলিফ পাওয়ার সুযোগ পাবেন। এবং এক্ষেত্রে এই যে কৃত্রিম মালিক, এই কৃত্রিম মালিকানা অর্জনের জন্য কিন্তু এই যারা শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী কিংবা বুদ্ধি প্রতিবন্ধী কিংবা নাবালক, তাদের ক্ষেত্রে তারা কিন্তু এই কৃত্রিম মালিকানা প্রদানের যে বিষয়টি এটি সহজে দিতে পারে না। সেক্ষেত্রে আদালত থেকে কিন্তু কিছু নির্দেশনা অবলম্বন করে কিংবা আদালত থেকে নির্দেশনা মেনে অনুমতি নিয়ে তারপর সেই সকল সম্পত্তি হস্তান্তর করতে হবে। এবং এই সকল সম্পত্তি হস্তান্তরের জন্য কিন্তু লিগেল কিছু গ্রাউন্ড লাগবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু কারণ লাগবে। এবং এই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করার পরেও কিছু কিছু কারণে কিন্তু বাতিল হয়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্পত্তিটি যে মূল্যমানের, সেই মূল্যমানের বেশি পরিমাণে যদি কোনো ব্যক্তি অর্থ দিতে চায় সেক্ষেত্রে কিন্তু তার কাছে সম্পত্তি বিক্রয় করা যাবে। কিন্তু যদি বিক্রয় মূল্য না নিয়ে যদি বিক্রয় মূল্যের থেকে কম, অর্থাৎ বাজার মূল্যের থেকে কম দামে সম্পত্তি বিক্রয় করে তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু বিক্রয় অবৈধ বলে বিবেচিত হবে। তারপরে সেই সকল সম্পত্তিতে যদি ওই সকল যারা বর্তমানে বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী কিংবা নাবালক, তারা কোনোভাবে আদালতে গিয়ে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কোনো ধরনের মোকদ্দমা দায়ের করে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতেও এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করে যদি কোনো ধরনের অসঙ্গতি প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই বিক্রয়টা যদি 2-3 যুগ আগে হয়ে থাকে তারপরেও সেগুলো কিন্তু বাতিল হবে। তবে সর্বসাকুল্যে এই ব্যাপার দাঁড়িয়ে যায় যে এই নাবালক কিংবা প্রতিবন্ধীদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র আদালতের নির্দেশনা না নিয়ে তার পিতা কিংবা মাতা তাদের সকল সম্পত্তি তাদের জীবন নির্বাহীর তাগিদে কিংবা জীবন মান উন্নয়নের তাগিদে বিক্রয় কিংবা অন্য হাতে কিন্তু হস্তান্তর করে দিতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র পিতা কিংবা মাতার ক্ষেত্রে কিছু শিথিল রয়েছে। এবং মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী যেটি বলে সেটি হলো, যখন এই প্রশ্নে মুসলিম উত্তরাধিকারী আইন এসে দাঁড়ায় তখন কিন্তু এই সম্পত্তি হস্তান্তর আইন সেখানে কিন্তু রহিত হয়ে যায় এবং সেখানে কার্যকরী ভূমিকা পালন করে না। এক্ষেত্রে যেহেতু মুসলিম উত্তরাধিকারী আইনে কিছু বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এই সকল ব্যক্তির হয়ে কিন্তু পিতা কিংবা মাতা সম্পত্তিগুলো হস্তান্তর করতে পারবেন এবং প্রাথমিকভাবে তারা কৃত্রিম মালিক হয়ে সেই সকল সম্পত্তির দেখভাল থেকে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে লিসপেন্ডিস নীতি, অর্থাৎ মামলা চলাকালীন অবস্থায়, অর্থাৎ এই যে বুদ্ধি প্রতিবন্ধী কিংবা শ্রবণ প্রতিবন্ধী কিংবা এই যে নাবালকের যে সম্পত্তিগুলো, এই সম্পত্তি রিলেটেড যদি কোনো মামলা আদালতে চলমান থাকে তাহলে এক্ষেত্রে এই সকল সম্পত্তিও কিন্তু ক্রয় বিক্রয় করা যায়। তবে এই সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায় কিছু নিয়ম নীতিমালার কথা বলা আছে, সেই নিয়ম নীতিমালাগুলো অনুসরণ করে তারপর সেই সম্পত্তিগুলো হস্তান্তর করতে হবে। এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো, সম্পত্তির মামলা চলাকালীন অবস্থায় যদি কোনোভাবে সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ এই নাবালক কিংবা প্রতিবন্ধীদের সম্পত্তির মালিকানা সংক্রান্ত আদালতে কোনো মামলা চলমান থাকে তাহলে ওই সম্পত্তি ক্রয় বিক্রয়ের ফলে ওই মামলার কোনো ক্ষতি সাধন হবে না। এই মর্মে ওই সকল সম্পত্তি কিন্তু তাদের যে অভিভাবকরা কিংবা কৃত্রিম মালিকেরা তারা কিন্তু সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সামান্য কিছু হলেও ধারণা পেয়েছেন যে কিভাবে একজন প্রতিবন্ধীর কিংবা নাবালকের সম্পত্তি হস্তান্তর করা যায় কিংবা কারা সেই সকল সম্পত্তি হস্তান্তরের জন্য অনুমোদিত হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।